সুপ্রিয় শিক্ষার্থী, ফরিদপুর জেলা স্কুল অনলাইন ক্লাসরুম থেকে তোমাদের স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর অর্থাৎ যারা এখন নিউ 10 তাদের বাংলা বিষয়ের বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্রিয়াপদ, সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। সবাই তোমরা দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে 112 পৃষ্ঠায় 112 পৃষ্ঠায় যাও। তোমরা একটা খাতা কলম এবং বইটার সামনে রাখো। আমরা পড়ব, আজকে আমরা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। দেখো, একটা বাক্যে অপরিহার্য অঙ্গ কোন পদ? ক্রিয়াপদ। যেই শব্দ দিয়ে বা যেই পদ দিয়ে একটা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করে, একটা বাক্যের অর্থ অথবা বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে যে অংশটুকু দিয়ে, সেটা হবে ক্রিয়াপদ। আমরা তাহলে যেই পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা হবে সেটা হবে ক্রিয়াপদ। তা যদি সংজ্ঞা বলি, যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা হয় সেটা হবে ক্রিয়াপদ। ক্রিয়াপদের গঠন আসো, ক্রিয়াপদ কি করে তৈরি হয়? যেমন আসো, চল যোগ ছে সমান সমান কি হলো? চলছে। এই চলটা ছিল ধাতু, প্লাস সেটা হলো বিভক্তি, ইকুয়াল টু কি হলো? ক্রিয়াপদ। চলটা হলো ধাতু, আর সেটা হলো বিভক্তি, আর চলছেটা হলো ক্রিয়াপদ। তাহলে যদি গঠন বলি, ক্রিয়াপদের গঠন কি? ধাতু প্লাস বিভক্তি সমান ক্রিয়াপদ, এটা ক্রিয়াপদের গঠন। আর যদি ক্রিয়াপদ কাকে বলে? যেই পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। অথবা একটা বাক্যের অপরিহার্য অঙ্গ কোন পদ? ক্রিয়াপদ। ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য সম্পন্ন হয় না। তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ ছাড়াও বাক্য বোঝা যায়। যেমন, আমার নাম রহিম। এই বাক্যে খেয়াল করো, আমার নাম রহিম, এই বাক্যে কিন্তু ক্রিয়াপদ নাই, কিন্তু আমরা সবাই বুঝেছি যে আমার নাম রহিম বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ ছিল না। তাহলে এখানে ক্রিয়াটা কি রয়েছে? উজ্জ রয়েছে, অনুক্ত রয়েছে। তাহলে অনুক্ত ক্রিয়াপদ কি করে বুঝবে যে এর মধ্যে ক্রিয়া আছে? সহজ একটা সিস্টেম আছে, যেহেতু তোমরা দশম শ্রেণীতে পড়ো। কোনো বাক্যের মধ্যে যখন কোনো ক্রিয়া থাকবে না, তোমাকে ক্রিয়া বাড়ি করতে হবে। অত আমরা জানি ক্রিয়ার উৎপত্তি কোথায়? ধাতুতে। কারণ আমরা জানি ধাতুর সাথে বিভক্তি যুক্ত করলে ক্রিয়া হয়ে যায়। আমরা ধাতু বাড়ি করতে পারলেই তার সাথে বিভক্তি যুক্ত করে ক্রিয়াপদ তৈরি করব। অথবা যেই বাক্যটার মধ্যে ক্রিয়া থাকবে না, তোমরা ওই বাক্যটাকে ইংরেজিতে করো। ইংরেজি করলেই দেখবা যে ওর মধ্যে ক্রিয়া চলে আসছে। আমার নাম রহিম বাক্যে ক্রিয়া নাই, আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে ক্রিয়া নাই, ক্রিয়াটা উজ্জ্ব রয়েছে। কোন ক্রিয়াটা উজ্জ্ব রয়েছে আমরা বের করে ফেলতে পারবো। মাই নেম ইজ রহিম, যখন বাংলা বললাম আমার নাম রহিম, কিন্তু এখানে হয়টা বলিনি,
আমার নাম হয় রহিম। তাহলে দেখা গেল এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা? ইজ, আই মিনস হয়। তাহলে আমার নাম হয় রহিম, এই বাক্যের মধ্যে ক্রিয়াটা উজ্জ্ব ছিল হয়। আর আমরা জানি হয় ক্রিয়াটা কোন ধাতু থেকে উৎপত্তি হয়েছে? হ থেকে। আমি আর একটা বাক্য বলি, আজ প্রচন্ড গরম। আজ প্রচন্ড গরম এই বাক্যটার মধ্যে কিন্তু কোনো ক্রিয়া নাই। আমি যেটা বাংলা বলি, আমি যদি বলি বলো এই বাক্যটার মধ্যে ক্রিয়া নাই, কিন্তু বাক্যটা তোমরা বুঝেছ। এই বাক্যের মধ্যে ক্রিয়াটা কি রয়েছে? উজ্জ্ব রয়েছে, অনুক্ত রয়েছে। এখন ক্রিয়া তুমি বসাও। অনেক শিক্ষার্থী বলছো হ্যাঁ বলো যে আজ প্রচন্ড গরম পড়ছে। না, এরকম বাক্য বলা যাবে না, গরম পড়ে না। তা আজ প্রচন্ড গরম লাগছে, আমরা বাস্তবে বলি, এরকম অনেক বাক্যই বলি, কিন্তু ব্যাকরণগতভাবে শুদ্ধ নয়। আজ প্রচন্ড গরম পড়ছে বা আজ প্রচন্ড গরম লাগছে, গরম লাগেও না, গরম টপ টপ করে পড়েও না। তাহলে কি হবে? আজ প্রচন্ড গরম অনুভূত হচ্ছে, এটা অনুভবের বিষয়। তাহলে তুমি দেখো, আজ প্রচন্ড গরম অনুভূত হচ্ছে, এই বাক্যের ক্রিয়া কোনটা? হচ্ছে। সেই হচ্ছেটা আসছে হ থেকে। আমি বলছিলাম আমার নাম রহিম, না মাই নেম ইজ রহিম, আমার নাম হয় রহিম। এই বাক্যের ক্রিয়াটা ছিল হয়। এই হয়টাও আসছে হ থেকে। আজ প্রচন্ড গরম অনুভূত হচ্ছে, এই হচ্ছে ক্রিয়াটা আসছে হ ধাতু থেকে। আমি যদি বলতাম তোমার বাবা কেমন, না তোমার বাবা কেমন আছেন, আমরা পজিটিভ অর্থে ধরতে চাচ্ছিলাম। তোমার বাবা কেমন আছেন, এখানে কি আমি বললাম যে তোমার বাবা কেমন? স্যার ভালো আছেন না, আমার প্রশ্ন হচ্ছিল তোমার বাবা কেমন আছেন। এখানে আছেন ক্রিয়াটা উজ্জ্ব বা অনুক্ত ছিল। তাহলে আজকে আমরা খেয়াল করব যে সমস্ত বাক্যের মধ্যে ক্রিয়া থাকবে না, অথচ আমরা বাক্যটা বুঝে গিয়েছি। তাহলে আজকে তুমি বুঝে যাও মাত্র দুটো ধাতু থেকে উৎপত্তি হতে হবে, একটা হলো হ আর একটা হলো আজ। বাংলাদেশে যত বাক্যই থাকুক না কেন ক্রিয়া ছাড়া, এবং আমরা যদি বুঝতে পারি যেটা বাক্যর এই বাক্যে বক্তার মনের ভাব প্রকাশ পেয়েছে কিন্তু বাক্যের ক্রিয়া নাই, তাহলে দুটো ধাতু থেকে উৎপত্তি হতে হবে, এক হ এবং আজ। তাহলে প্রশ্ন আসবে কোন ধাতু দিয়ে গঠিত ক্রিয়াপদ উজ্জ্ব থাকে? হবে হলো হ আর হলো আজ। আজের নিচে একটা হসন্ত দিতে হয়। এক বর্ণের যে ধাতুগুলো থাকে তার নিচে কিন্তু হসন্ত পড়ে না, দুই বর্ণের যে ধাতুগুলো তার নিচে আমরা হসন্ত দিচ্ছি আমরা। তাহলে ক্রিয়াপদ সম্পর্কে একটু ধারণা দিলাম। যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। ক্রিয়াপদের গঠন কি? ধাতু প্লাস বিভক্তি ইকুয়াল টু ক্রিয়াপদ। কোন একটা বাক্যের অপরিহার্য অঙ্গ কোন পদ? ক্রিয়াপদ। কোন ধাতু দিয়ে গঠিত ক্রিয়াপদ উজ্জ্ব থাকে? হ এবং আজ। আমরা চারটা এমসিকিউ শিখে গেলাম। এখন আমরা পড়ব হলো ক্রিয়াপদের প্রকার। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্রিয়াপদকে ভাগ করা যায়। প্রথমটা হলো ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার এক, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। কর্মের দিক থেকে ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায়। অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। গঠনের দিক থেকে ক্রিয়াকে চার ভাগে ভাগ করা যায়। প্রয়োজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া,
নাম ধাতুর ক্রিয়া। তাহলে টোটাল মিলে আমরা ক্রিয়াকে দেখা যাচ্ছে 9টি ভাগে ভাগ করতে পারছি। 1 সমাপিকা, অসমাপিকা, অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, বিকর্মক ক্রিয়া, প্রয়োজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া। তাহলে আজকে আমরা এই বিষয়গুলোই আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন ছিল ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া 2 প্রকার। কর্মের দিক থেকে ক্রিয়া 3 প্রকার। গঠনের দিক থেকে ক্রিয়া 4 প্রকার। দেখো খাতা লিখে নাও, একটা ভাব প্রকাশের দিক থেকে, কর্মের দিক থেকে, আর হলো গঠনের দিক থেকে। এখন প্রথম আলোচনা করব ভাব প্রকাশের দিক থেকে 2 ভাগে। যেই ক্রিয়া দিয়ে বক্তার কথা সম্পূর্ণ প্রকাশ পায় না তাকে বলা হয় অসমাপিকা, আর যেই ক্রিয়াপদ দিয়ে বক্তার কথা সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হবে সমাপিকা। তবে একটু কথা রয়েছে, যেহেতু আমি যদি প্রশ্ন করতাম প্রভাতে সূর্য উঠলে, আর বলতাম না। সহজেই যে কোনো শিক্ষার্থী বলতে পারবে যে এই প্রভাতে সূর্য উঠলে, এই উঠলে ক্রিয়া দিয়ে বক্তার কথা প্রকাশ পাচ্ছে না, বক্তার মনের ভাব প্রকাশ পাচ্ছে না, তাহলে অবশ্যই উঠলে তো সমাপিকা ক্রিয়া। কিন্তু না, বাক্যটা আরেকটু শেষ করব। প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়। তাই প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়, এই বাক্যে কিন্তু দুটো ক্রিয়া হয়ে গেল, একটা উঠলে আর একটা হয়। হ্যাঁ, আমরা যদি স্পেসিফিক ভাবে বলে দেই প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়, উঠলেটা কোন ক্রিয়া? অসমাপিকা। হয়টা কোন ক্রিয়া? সমাপিকা। কিন্তু না, আমরা প্রশ্নগুলো আরেকটু ন্যানো করে বলি। আমরা এই বাক্যটাই তুলে দিয়েছি পরীক্ষায়, প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়। অপশন দেওয়া হয়েছে সমাপিকা, অপশন দেওয়া হয়েছে অসমাপিকা। অধিকাংশ শিক্ষার্থী তোমরা মনে করবে যে অবশ্যই বক্তার কথা প্রকাশ পেয়েছে, তাহলে আমরা দিব হলো এটা সমাপিকা ক্রিয়া। কিন্তু না, একটু খেয়াল করতে হবে, কোন বাক্যের মধ্যে যদি একবার অসমাপিকা ঢুকে যায়, ওই বাক্যটাকে আমরা যতই কমপ্লিট করি না কেন, ও সর্বকালেই ধরতে হবে অসমাপিকা। আর একটা জিনিস শিখাবো, তাহলে বাক্যে যদি একটা অসমাপিকা ক্রিয়া হয়, ওটাকে কমপ্লিট করার পরেও যেহেতু এখানে একটা অসমাপিকা ক্রিয়া ছিল, ও টোটাল বাক্যটাকে ধরতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো সহজ পদ্ধতি। বাক্যে যদি একের অধিক ক্রিয়া হয়, তখন তাকে মনে করতে হবে ওটা অসমাপিকা ক্রিয়া হবে। সিস্টেম নাম্বার 2। আবার বাক্যে যদি একের অধিক ক্রিয়া হয়, আর বাক্যের মাঝখানে ক্রিয়াগুলো ধাতুর সাথে, এখানে উঠলো ধাতু, এখানে আছে লে। বাক্যে একের অধিক ক্রিয়া থাকলে বাক্যের শেষ ক্রিয়াটা বাদ দিতে মাঝখানের ক্রিয়াগুলোর সাথে, যদি বাক্যের মাঝখানের ক্রিয়াগুলোর সাথে আই মিনস ধাতুর সাথে এ, লে, তে, এই তিনটা, এ, লে এবং তে, এই তিনটে বিভক্তি যুক্ত থাকে, তাহলে অবশ্যই অসমাপিকা ক্রিয়া। যেহেতু এগুলো রুলস, তোমাকে মনে রাখতে হবে যে বাক্যের একের অধিক ক্রিয়া থাকলে বাক্যের লাস্টের ক্রিয়াটা বাদ দিতে বাক্যের মাঝখানের ক্রিয়াগুলোর সঙ্গে অবশ্যই
এলেতে থাকতে বাউন্ড। একটা সিম্পল সেন্টেন্সের একের অধিক ক্রিয়া আছে, অথচ বাক্যের মাঝখানে ক্রিয়াগুলোর সঙ্গে এলেতে থাকবে না, এরকম বাক্য তুমি পাবে না। না, আমি একটা ক্রিয়ার একটা বাক্য বলি, একের অধিক ক্রিয়া রয়েছে, দেখবা যে সহজেই আমার যে রুলসটা ছিল যে এ লে তে এই তিনটা বিভক্তি অটো অটো আসতে বাউন্ড। যেমন ধরো, তাকে খুঁজে নিয়ে আসতে চেষ্টা করবে। তুমি দেখো এই বাক্যের কতগুলো ক্রিয়া। একটা হলো খুঁজে নিয়ে আসতে করবে। আমি বলেছিলাম বাক্যে যখন একের অধিক ক্রিয়া হবে, বাক্যের মাঝখানের ক্রিয়াগুলো ধাতুর সাথে এলেতে আসতে বাউন্ড। খুঁজের সঙ্গে আছে এ, নিয়ের সঙ্গে আছে এ। এখন প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে তো অন্তস্থ একারে এ। হ্যাঁ, এই অন্তস্থ একারের বিকল্পটাই হলো আমরা 9-10 ব্যাকরণ বইয়ের 147 পৃষ্ঠায় যখন আমরা পড়লাম, 148 পৃষ্ঠায় যখন পড়লাম যে সপ্তমী বিভক্তি হলো এ, অতে, এতে, অথবা এগুলো ছিল তো শব্দ বা নাম বিভক্তি, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এর বিকল্প হলো অন্তস্থ একারে এ, আর আসতে ধাতু হলো আস, তারপর আছে তে। ওই আমার রুলস অনুযায়ী এ লে তে ঠিকই তো থাকতে হবে। তাহলে বাক্যের একের অধিক ক্রিয়া থাকলে ওই বাক্যটা সর্বকালের জন্য ধরতে হবে অসমাপিকা ক্রিয়া। তাহলে শিক্ষার্থী প্রশ্ন করতে পারতো, স্যার যদি বাক্যে একটা ক্রিয়া থাকে আর তার সঙ্গে যদি ধাতুর সাথে এলেতে থাকে, ও সর্বকালের জন্যই হবে সমাপিকা। না, আমরা একটা বাক্য লিখি, দেখো, রহিম কাজটি করে। এই বাক্যের ক্রিয়া কোনটা বাবা? করে। করে বিশ্লেষণ করি, কর যোগ এ, ওই সেই এ, দেখো ঠিকই আছে এ। কিন্তু বাক্যে যেহেতু একটা ক্রিয়া ছিল, তাহলে ও সর্বকালের জন্য সমাপিকা। এর উচ্চারণটা হচ্ছে কি মা? করে। করে। কিন্তু দেখো আমি দাড়িটা উঠিয়ে দিব, এখন উচ্চারণটা চেঞ্জ করে দিব, আর করে ক্রিয়া বসাবো। রহিম কাজটি এতক্ষণ ছিল করে, এখন দাড়ি উঠিয়ে দিয়ে দেখো আমি যখন ক্রিয়া বসাবো, রহিম কাজটি করে হবে না, দেখো কি হয়ে গেছে। এখন রহিম কাজটি করে না, করে চলে গেল। দেখো কতগুলো ক্রিয়া বসা হলো। রহিম কাজটি এতক্ষণ ছিল করে, এখন বলে করে চলে গেল। বাক্যে যখন একের অধিক ক্রিয়া হয়, আমি বারবার বলেছি বাক্যের মাঝখানে ক্রিয়াটা বাদ দিয়ে দিবা, লাস্টে ক্রিয়াটা বাদ দিয়ে বাক্যের মাঝে ক্রিয়া যখন ধরবা, তখন দেখবা অটো অটো এ লেতে আসতে আমার বাউন্ড হয়ে গেছে। পরের সঙ্গে এ, চল যোগ এ, সেই এই রয়ে গেল। তাহলে আজকে আমরা শিখলাম, আমি আবার বলেছিলাম যে বাক্যে যখন একটা ক্রিয়া থাকবে, আমি আবার বাক্যটা লিখি, প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়। এই বাক্যের উঠলেটা দেখে মনে হচ্ছে অসমাপিকা, আসলে অসমাপিকা, কিন্তু দূর হয় এই বাক্যের হয়টা অসমাপিকা, কিন্তু টোটাল মিলে বাক্যটাকে বলতে হবে অসমাপিকা। এই বাক্যটাই তুমি খেয়াল করো, রহিম কাজটি করে চলে গেল। এই বাক্যটা তিনটে ক্রিয়া আছে, 1, 2, 3, এবং বক্তার কথা সম্পূর্ণ প্রকাশ পেয়েছে, তারপরে ওই বাক্যটাকে ধরতে হবে অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা জানলাম ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। এখন শিখবো আমরা কর্মের দিক থেকে ক্রিয়াকে 3 ভাগে ভাগ করা যায়, সেটা আমরা শিখব। আমাদের এটা শেষ, এখন আমরা কর্মের দিক থেকে। রহিম খায়, এই বাক্যের ক্রিয়া কোনটা? অবশ্যই খায়। এই ক্রিয়াটা যদি ভাব প্রকাশের দিক থেকে বলতাম তাহলে সমাপিকা, কারণ ভাব প্রকাশের দিক থেকে যদি বলছি না, আমরা বলছি কর্মের দিক থেকে। এই বাক্যের খায়টা হলো ক্রিয়া,
এই ক্রিয়াটা কি অকর্মক না সকর্মক? অবশ্যই তোমাকে বলতে হবে অকর্মক। স্যার কিভাবে? কারণ রহিম খায়, এই ক্রিয়াটা ছিল অকর্মক। কারণ কি খায়, কাকে খায়, এরকম কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তাহলে এই ক্রিয়াটা হবে অকর্মক ক্রিয়া। যদি আমি প্রশ্ন করতাম রহিম ভাত খায়, তখন এই ক্রিয়াটা হয়ে যাচ্ছে সকর্মক ক্রিয়া। কারণ কি খায়, ভাত খায়, কোন বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, তাহলে অবজেক্ট আই মিনস কর্ম পাওয়া যায়। আমরা তাহলে যেই ক্রিয়ার কর্মপদ আছে তাকে বলা হবে সকর্ম, যেই ক্রিয়ার অবজেক্ট নাই তাকে বলা হবে অকর্ম। লাস্টে দ্বিকর্মক। তাহলে আমরা দ্বিকর্মক, আমি একটা বাক্য লিখি দেখো। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এই বাক্যের মধ্যে কিনে দিয়েছেন হলো ক্রিয়া। এই ক্রিয়ার নাম আছে, এর নাম হলো যৌগিক ক্রিয়া। যখন পাশাপাশি দুটো ক্রিয়া থাকে, একটা সমাপিকা আর একটা অসমাপিকা ক্রিয়া থাকে, এর নাম যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়াও কিন্তু ওয়ান কাইন্ডস অফ ক্রিয়া। তাহলে প্রশ্ন হলো কিনে দিয়েছেন, কি কিনে দিয়েছেন? কলম। কাকে কিনে দিয়েছেন? আমাকে। তাহলে এই বাক্যের ক্রিয়ার দুটো কর্ম রয়েছে, একটা হলো বস্তু, বস্তুবাচকটাকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচকটাকে বলা হয় গৌণ কর্ম। তাহলে আমরা শিখে গেলাম যে কর্ম কয় প্রকার, অবজেক্ট হলো তোমার দুই প্রকার। একটা কি দিয়ে প্রশ্ন করলে বস্তু, বস্তুবাচকটা হলো মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচকটা হলো গৌণ কর্ম। তাহলে এই বাদে আমরা কিনে দিয়েছেন, যে কলম কিনে দিয়েছেন, কি কিনে দিয়েছেন? কলম। কাকে কিনে দিয়েছেন? আমাকে কিনে দিয়েছেন। তো দুটো উত্তর পেয়েছি। তাহলে এটা অবশ্যই সকর্মক বলতে হবে। এবং যদি বলে এটা অকর্মক না সকর্মক না দ্বিকর্মক, তাহলে দ্বিকর্মক। অর্থাৎ আসলে ধর্ম পড়ার চেষ্টা করি, অর্থাৎ সকল রাসূলকে নবী বলা যাবে, কিন্তু সকল নবী কিন্তু রাসূল না। এর অর্থটা হলো সকল দ্বিকর্মককে সকর্মক বলা যাবে, কিন্তু সকল সকর্মক দ্বিকর্মক নয়। আজ আমরা এই পর্যন্ত রাখছি। পরবর্তী সেশনে তোমাদেরকে এই বিষয়ে বাকি অংশগুলো আমি পড়াবো। খুদা হাফেজ।